স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, 7 জনের প্রাণহানি। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাথমিকভাবে শহীদদের সংখ্যা 726 জন। এবং পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও শিল্পকলা চাকরি পেয়েছেন 23 জন কর্মকর্তা কর্মচারী। সাবেক ডিজি লাকি সহ 24 জনের বিরুদ্ধে দুদকের মামলা। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার ওপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে শেরপুরে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে, যার ফলে জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। শুক্রবার থেকে শনিবার রাত পর্যন্ত বন্যার পানিতে ডুবে নারী, বৃদ্ধ ও কিশোর সহ মোট 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিস্তারিত আরবি ইসলাম হিমুর রিপোর্টে। টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে উপজেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার 7টি ইউনিয়নের লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অন্যদিকে নেত্রকোনায় পাহাড়ি ঢলে জেলার প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যার পানি বেড়ে ভেসে গেছে শত শত পুকুরের মাছ, কাঁচা ঘরবাড়ি, গাছগাছালি, গবাদি পশু। বিধ্বস্ত হয়েছে কয়েকটি মহাসড়ক সহ অসংখ্য গ্রামীণ কাঁচা পাকা সড়ক। সংকট তৈরি হয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির। প্রায় 50,000-এর মতো আপনার জনবসতি আপনার এইভাবে আক্রান্ত হয়েছে। আর ফসলি জমি জমা যেগুলো আছে সেগুলো অলরেডি পানির নিচে আছে। এখন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরেও পানির প্রবাহ ঠেকানো যায়নি। আমাদের গোডাউনগুলোতে পানি প্রবেশ করেছে এবং আমি যেটা অবজার্ভ করলাম যে গোডাউনের ভেতরে এমন গোডাউন আছে যে 4 লেয়ার পর্যন্ত বস্তা, খাদ্যশস্যের বস্তা ভিজে গিয়েছে। এদিকে বানভাসী মানুষকে উদ্ধারে শুক্রবার থেকে কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, বিজিবি ও বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন। আমরা আশা করি যে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বেশি ক্ষয়ক্ষতি ছাড়াই আমরা এই বন্যার যে আকস্মিক দুরবস্থা তৈরি হয়েছে মানুষের, এটা আমরা কাটিয়ে উঠতে পারবো। ফায়ার সার্ভিস এবং রেড ক্রিসেন্ট মাঠে কাজ করছে, রেস্কিউ টিম তারা কাজ করে যাচ্ছে। আমাদের এখানে আপনার ত্রাণ বিতরণ কার্যক্রম আমরা শুরু করেছি। আমরা শুকনো খাবার এবং বিশুদ্ধ পানীয় এবং ওষুধের ব্যবস্থা করেছি। কৃষি বিভাগ জানায় বন্যার পানিতে অন্তত 20,000 হেক্টর আমন আবাদ এবং 1,500 হেক্টর সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 50,000-এরও বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতির পরিমাণ 14,421 কোটি টাকা বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। সংবাদ সম্মেলনে সংস্থাটি এই তথ্য জানায়। সবচেয়ে বেশি 35% ক্ষতি হয়েছে কৃষি অবকাঠামো খাতে। সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ দক্ষিণ পূর্বাঞ্চলের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা জিডিপির 0.26%। এর মধ্যে কৃষি ও বন খাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, যার পরিমাণ 5,169 কোটি টাকা। তিনি এ সময় আরও জানান, অবকাঠামো খাতে 4,653 কোটি টাকা ও ঘরবাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে 2,407 কোটি টাকা। জেলা হিসেবে নোয়াখালীতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এই জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ 4,191 কোটি টাকা। এরপর আছে কুমিল্লা জেলা, ক্ষয়ক্ষতির পরিমাণ 3,390 কোটি টাকা।
বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল থেকে সংগৃহীত ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের খসড়া তালিকা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তালিকায় কোনো তথ্য অসম্পূর্ণ থাকলে বা ভুল মনে হলে সেই তথ্য সংশোধনে সবাইকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যদি তালিকায় নিহত ব্যক্তির নাম না থাকে তবে তার আইনগত ওয়ারিশ বা তার প্রতিনিধিকে সংশ্লিষ্ট সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। খসড়া তালিকায় 726 জনের নাম দেওয়া হয়েছে। তালিকায় কোনো তথ্য অসম্পূর্ণ থাকলে বা ভুল মনে হলে সেই তথ্য সংশোধনের জন্য নিম্নোক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে জুলাই থেকে আগস্ট পর্যন্ত 105 জন শিশুর মৃত্যু হয়েছে। তাদের পরিবারকে 50,000 টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে এক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। এ সময় ইউনিসেফের পর্যবেক্ষণ বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতার আওতায় দেশের 1,20,00,000 সুবিধাভোগীর তালিকা প্রণয়নের ক্ষেত্রে 43% ত্রুটিপূর্ণ বলেও জানান শারমিন মুর্শিদ। তিনি এ সময় আরও বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সুবিধাভোগীর 43% এই সুবিধা পাওয়ার যোগ্য নয়। ওটাও আমরা পরিবীক্ষণের মধ্যে রাখছি এবং আমরা দুটো জিনিস দেখব যে সাধারণ মানুষ যারা টাকাটা রিসিভ করে তারা কোন মাধ্যমে রিসিভ করতে পছন্দ করছে এবং তাদের হাতে ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা, সেক্ষেত্রে সেটা একটা প্রাধান্য পাচ্ছে এবং পাবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। রাজধানী গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, ডিবির একটি টিম সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। চাকরির পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও সরকারি চাকরি করছেন তারা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির 10টি পদে 23 জন কর্মকর্তা কর্মচারীকে নিয়োগ পরীক্ষায় নাম্বার বাড়িয়ে দিয়ে চাকরি দেওয়া হয়েছে। মোটা অঙ্কের উৎকোচে অযোগ্যদের চাকরি দিতে গিয়ে প্রকৃত কৃতকার্যদের ফাঁকি দিয়েছেন প্রতিষ্ঠানের মহাপরিচালক লিয়াকত আলী লাকি। এই অভিযোগে লাকি ও পরিচালক জাহাঙ্গীর হোসেন চৌধুরী সহ 24 জনের বিরুদ্ধে আজ মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। শাহিন আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শাফিউদ্দিন আহমদ। নিয়োগ পরীক্ষার মূল্যায়ন শীটের নম্বরপত্র ট্যাম্পারিং করে অনুত্তীর্ণদের উত্তীর্ণ দেখিয়ে জালিয়াতির মাধ্যমে শিল্পকলা একাডেমিতে লোকবল নিয়োগ দিয়েছেন সাবেক মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী লাকি। লাকির এসব অপকর্মে ছায়াসঙ্গী ছিলেন একাডেমির আরেক প্রভাবশালী কর্মকর্তা পরিচালক প্রশাসন জাহাঙ্গীর হোসেন চৌধুরী। অনুসন্ধানে নিয়োগ জালিয়াতি আর ঘুষ লেনদেনের অভিযোগের সত্যতা পাওয়ায় মহাপরিচালক লাকি এবং পরিচালক জাহাঙ্গীর সহ 24 জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। নিয়োগের যে লিখিত পরীক্ষা ছিল সেই লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের বিপরীতে চাকরি প্রার্থীদেরকে নম্বর বাড়িয়ে তাদেরকে উত্তীর্ণ দেখানো হয়েছে। অবৈধভাবে 10টি পদে 23 জন প্রার্থী নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে বেতন ভাতা বাবদ 8,28,495 টাকা উত্তোলনপূর্বক সরকারি অর্থ আত্মসাৎ করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক এই মহাপরিচালক। শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক প্রশাসক জাহাঙ্গীর হোসেন চৌধুরী সহ চাকুরি প্রার্থী অন্যান্য 23 জনের বিরুদ্ধে এই মামলাটি রুজু করা হয়েছে। বিগত সরকারের প্রায় পুরোটা সময় শিল্পকলা একাডেমির মহাপরিচালকের চেয়ার দখলে রেখেছিলেন লাকি। টানা 1 যুগ এই পদে বহাল থাকার জন্য নিজের নিয়োগের মেয়াদ বাড়িয়েছিলেন 7 বার। শিল্পকলা একাডেমির ইতিহাসে নজিরবিহীন পুনঃনিয়োগ পাওয়া এই ডিজি নিজের আধিপত্য প্রতিষ্ঠার পাশাপাশি গড়ে তুলেছিলেন দুর্নীতির রামরাজত্ব। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে জেলা প্রশাসক নিয়োগ নিয়ে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য ফাঁস হয়েছে। নিয়োগ বাণিজ্যের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এবং 2 যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজমের জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় ডিসি নিয়োগে দুর্নীতির অনুসন্ধান ও সংশ্লিষ্ট 65 কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ সহ
বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ চেয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন আইনজীবী নাদিম মাহমুদ। আবেদনকারী এই আইনজীবী গণমাধ্যমকে জানান, দুদক এই বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে আদালতে রিট করবেন তিনি। সিনিয়র সচিব সহ যারা আছেন তাদের বিরুদ্ধে স্পেসিফিক 3টা অ্যালিগেশন এখানে আমি করেছি। প্রথমত হচ্ছে তাদের যে দুর্নীতিটা হয়েছে এই বিষয়টা যাতে উঠে আসে দুর্নীতির অনুসন্ধানের মাধ্যমে, দুদকের অনুসন্ধানের মাধ্যমে, এবং তারা বিদেশে পালায়ে যেতে পারে সেই শঙ্কা থেকে আমি অ্যাজ পার অ্যাপেলেট ডিভিশনের যে জাজমেন্ট আছে এই জাজমেন্ট অনুযায়ী দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট কোর্টে আবেদন করবেন। থার্ড যেটা আছে সেটা হচ্ছে এই দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীর যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা যাতে জব্দ করা হয়। সারা বাংলার খবর। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান 3 পার্বত্য জেলা আগামী 8 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত পর্যটক ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানিয়েছে প্রশাসন। রোববার 6 অক্টোবর বিকেলে এই বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। তিনি জানান, খাগড়াছড়ি জেলা ছাড়াও রাঙামাটি ও বান্দরবানে একই সময়ে পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে স্ব জেলা প্রশাসন। জেলা প্রশাসক শহীদুজ্জামান বলেন, সাম্প্রতিক সময়ের পরিস্থিতি বিবেচনা এবং পর্যটকদের নিরাপত্তাজনিত কারণে ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং তার পক্ষ থেকে রাজশাহীর বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেছে রাজশাহী জেলা বিএনপি। এর আগে বন্যাপ্লাবিত এলাকায় যাবার প্রাক্কালে বন্যায় ক্ষতিগ্রস্ত পানি উন্নয়ন বোর্ডের বাঁধের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। সকাল থেকে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের নেতৃত্বে বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী, ফতেপুর ও চকরাজাপুর গ্রামের কয়েক শত বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। বন্যা দুর্গতরা জানান, বিএনপি ছাড়া এখন পর্যন্ত দুর্গত মানুষের পাশে ত্রাণ নিয়ে কেউ আসেনি। পরে চকরাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ বলেন, আসন্ন দুর্গাপূজার শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি পূজা মণ্ডপে বিএনপির স্বেচ্ছাসেবকরা কাজ করবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননে ইসরায়েলের স্থলবাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে গত 6 দিনে সেখানে নিহত হয়েছেন 440 জন হিজবুল্লাহ যোদ্ধা। নিহত এই সেনাদের মধ্যে 30 জন গোষ্ঠীটির বিভিন্ন পর্যায়ের কমান্ডার ছিলেন। শনিবার রাজধানীর জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি। একই দিন এক বিবৃতিতে ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেন, প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। লক্ষ্য পূরণ হওয়ার আগ পর্যন্ত এই অভিযান চলতে থাকবে। হিজবুল্লাহকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের অপর পারে লেবাননের দক্ষিণাঞ্চল। এই অঞ্চলটি হিজবুল্লাহর প্রধান ঘাঁটি এবং গোষ্ঠীটির অধিকাংশ সামরিক স্থাপনার অবস্থান এখানেই। গত 1 বছরে উভয় পক্ষের সংঘর্ষে লেবাননে প্রাণ হারিয়েছেন 2000-এরও বেশি মানুষ। এই নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা 5 শতাধিক। দেশের বাইরের আরও খবর। পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে 6 সেনাসহ নিহতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দেশটির উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় এই গুলি বিনিময়ের ঘটনাটি ঘটে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সেনারা হলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী সৈকত, ল্যান্সনায়ক মোহাম্মদুল্লাহ, ল্যান্সনায়ক ইউসুফ আলী, ল্যান্সনায়ক শহীদুল্লাহ, ল্যান্সনায়ক আক্তার জামান ও সিপাহী জামিল আহমেদ। আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তানের সীমান্তবর্তী জেলাটিতে শুক্রবার গভীর রাতে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী সৈকতের নেতৃত্বাধীন একটি সেনাদলের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে সৈকত সহ আরও 5 সেনা নিহত হন। এই পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেট সুশাসনের জন্য টানা 4র্থবারের মতো 11তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে। হোটেল সোনারগাঁয়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের কাছ থেকে ন্যাশনাল লাইফের সিইও মোহাম্মদ কাজিম উদ্দিন ও
সিএফও প্রবীর চন্দ্র দাস FCA উক্ত অ্যাওয়ার্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। প্রতিদিনই ডেঙ্গু রোগে আক্রান্ত এবং হাসপাতালে ভর্তি জ্যামিতিক হারে বাড়ছে। রাজধানী সহ সারা দেশে এই ডেঙ্গু রোগের অপ্রতিরোধ্য আগ্রাসন। চিকিৎসকরা বলছেন এই বছর বন্যার কারণে ডেঙ্গুতে মৃত্যুর হার এবং হাসপাতালে ভর্তি আরও ভয়ঙ্কর হতে পারে। রফিকুল ইসলাম রলির রিপোর্টে দেখুন বিস্তারিত। ডেঙ্গু নিয়ে আতঙ্ক এখন সারা দেশে বিস্তৃত, যা গৃহস্থালী থেকে শুরু করে অফিস কিংবা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত। এডিস মশা নীরবে নিভৃতে তার কাজ করে যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুকে সহজভাবে দেখা ঠিক না। করোনা ভাইরাসের চেয়ে ডেঙ্গু আরও মারাত্মক। এডিস মশা যার মাধ্যমে আমরা ডেঙ্গু রোগ ছড়াই, ডেঙ্গি অ্যাকচুয়ালি শব্দটা, তো এই রোগটা ছড়ায় একটা ভাইরাসের মধ্যে, ভাইরাসটা আবার বহন করে একটি বিশেষ মশা যেটাকে এডিস মশা হয়। এই এডিস মশা যাতে একটা লার্ভা, মানে একটা ওর যে লার্ভা হলো যে মশার যে পূর্ব অবস্থা, যখন প্রজনন প্রক্রিয়ার একটা স্তর হলো লার্ভা, তো লার্ভা হাজার হাজার লার্ভা পানির মধ্যে ভাসতে থাকে। যে আপনি প্রথম কাজ মশা নিধন করেন, কারণ প্রিভেনশন করতে হবে। একবার ডেঙ্গু হলে তো এটা প্রিভেনশনের ট্রিটমেন্ট হইল। তাই এখন আমরা বেশ প্রস্তুত, কারণ খুব এখন মানুষ সচেতন হইতে হবে। অনেক কনস্ট্রাকশন সাইডে দেখা যাচ্ছে পানি জমে আছে, সেখানে ইভেন হাসপাতাল এলাকায় পানি জমে আছে, ওই হাসপাতালের মধ্যে দেখা গেল যে ওখানে সেই এডিস মশার লার্ভা হচ্ছে এবং ওই এলাকায় রুগীরা আসতেছে, রুগীকে কামড় দিচ্ছে মশাটা, তার কাছ থেকে ভাইরাসটা নিচ্ছে, আবার আরেকজন কামড় দিয়ে ভাইরাসটা দিচ্ছে। ডেঙ্গু প্রতিরোধের জন্য বসতঘর পরিষ্কার রাখার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। নিজ দায়িত্বে বৃষ্টি সেরে যাওয়ার সাথে সাথে বাড়ির আশপাশের সকল খানাখন্দ থেকে জমে থাকা পানি যেন জমে না থাকতে পারে, এই বিষয়গুলো কিন্তু খেয়াল করা প্রত্যেক ব্যক্তির প্রয়োজন। এটা যদি জাতি সচেতন না হয়, তাহলে হাসপাতাল চিকিৎসা দিয়ে মন্ত্রণালয়, আমাদের অধিদপ্তর, তাদের যতই আন্তরিকতা থাকে, রোগীর প্লাবন ঠেকানো যাবে না। প্রতিদিনই 800-900 থেকে ভর্তি হচ্ছে এবং কয়েকজন মারা যাচ্ছে। এই বিষয়টাতেও আমাদের সচেতন থাকা প্রয়োজন। দেশের সচেতন ব্যক্তিদেরকে ডেঙ্গু ক্যাম্পেইন করার আহ্বান জানান এই চিকিৎসক। আর এরই সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, 7 জনের প্রাণহানি। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাথমিকভাবে শহীদদের সংখ্যা 726। এবং পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও শিল্পকলায় চাকরি পেয়েছেন 23 জন কর্মকর্তা কর্মচারী। সাবেক ডিজি লাকি সহ 24 জনের বিরুদ্ধে দুদকের মামলা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।